আসসালামু আলাইকুম, আমি ইকবাল বাহার বলছি। ইউটিউব লাইভের বিশেষ আয়োজন নিজের বলার মতো একটা গল্প এই অনুষ্ঠান থেকে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক সপ্তাহে আয়োজন করে থাকি এবং এটার একটা উদ্দেশ্য আছে। আমরা চেষ্টা করি আমাদের নতুন নতুন কিছু অতিথিদের প্রমোট করা এবং তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, তাদের কাজ সম্পর্কে আপনাদেরকে জানানো এবং সেই জানানোর মধ্য দিয়ে আপনাদের মধ্যেও একটা ভাবনা তৈরি করা যে এরকম কিছু আমরাও শুরু করতে পারি কিনা। আপনারা তাদের সাথে পরিচিত হওয়ার আগে একটু কমেন্টে লিখবেন এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং কে কোন দেশ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আজকে আমাদের সঙ্গে আছেন উজমা হাসান, উজমা ক্লোজেটের স্বত্বাধিকারী, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি ইগনাইট ইয়থ ফাউন্ডেশনের ফাউন্ডার এবং আরও অনেক কাজ করছেন। একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছেন। তিনি এখন একজন ছাত্র, কিন্তু এই ছাত্র অবস্থায় কী কী কর্মকাণ্ড এর মধ্যে করে ফেলেছেন আমরা সেটা শুনবো। চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। উজমা এবং জহির, দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রিত করার জন্য। থ্যাংক ইউ ভাই, ইনভাইট করার জন্য। আমি উজমাকে দিয়ে শুরু করতে চাই। উজমা, আপনি চ্যানেল আইতে সংবাদ উপস্থাপনা করেন, এটা হচ্ছে আপনার আরেকটা পরিচয়। প্লাস আপনি একজন উদ্যোক্তা এবং ব্যবসা নিয়ে কাজ করছেন বেশ কিছুদিন ধরে। কেন, মানে একটা তো হচ্ছে যে সংবাদ উপস্থাপনা তো একটা কাজ, একটা জব, একটা চাকরি, ফাইন। চাকরির পাশাপাশি আরও একটা কিছু করতে হবে, নিজে একজন উদ্যোক্তা হতে হবে, নিজের একটা অন্য আইডেন্টিটি তৈরি করতে হবে, এই ভাবনাটা কেন আসে? আমি যদি একেবারেই প্রথম থেকে শুরু করি তাহলে যেটা বলতে হবে যে এটা হয় না যে মানুষের অনেক ইচ্ছা থাকে। আমার এটা ইচ্ছা ছিল একেবারেই স্কুল লাইফ থেকে। লাইক তখন থেকেই চিন্তা করতাম যে নিজেই কিছু করব, নিজেই কিছু করতে হবে। সো জানি না এই ভাবনাটা কেন আসলো, বাট আমি তখন থেকে চিন্তা করতাম যে এমন কিছু করি যেটা সবাই আমার কাছে এসে জিজ্ঞেস করুক বা আমার কাছেই বলুক যে এটা অনেক সুন্দর হয়েছে বা কিছু। তখন কিন্তু এত কিছু বুঝতামও না, তো ওইখান থেকে এতটা সিরিয়াস ছিলাম না। তারপর যখন স্টুডেন্ট লাইফ শেষ করলাম, একটা পর্যায়ে এসে শুরু হলো আর কি যে নিজের ড্রেস তৈরি করা, ডিজাইন করে নিজের ড্রেসগুলো যখন সবাই আশেপাশে খুব প্রশংসা করতো, ভালো লাগতো, তখন ভালো লাগতো জিনিসটা। তো এরকম হতে হতে হয় কি যে আমাকে বলতো যে ওয়াও, এই ড্রেসটা খুব ভালো লাগতেছে, আমাকেও এরকম একটা করে দাও বা কিছু। তো আমার কোনো প্রাতিষ্ঠানিক সেরকম চিন্তা ভাবনা ছিল না বা ধারণা ছিল না একটা ড্রেস ডিজাইনিং এর। হয় না যে অনেকেই এটা হ্যাঁ, অনেক কিছুই নিজেই ডিজাইন করে অনেকভাবে সুন্দর করে একটা নর্মাল ড্রেসকে অনেক সুন্দরভাবে কিভাবে উপস্থাপন করা যায়। বা আমি এটাই চিন্তা করতাম যে একটা জিনিস আমি কিনে আনলাম বা আমি একটা জিনিস নিজে তৈরি করে একটা প্রোগ্রামে গেলাম, সেখানে আমার সবাই দেখলো, বললো ভালো, এটা আমার কাছে ভালো লাগতো। তো ওই জিনিসটা থেকেই কিন্তু শুরু। তখন যখন আমাকে বলতো আমার কাজিনরা যে এই ড্রেসটা ভালো, আমি ওইরকম সেম একটা ড্রেস চাই, ওইভাবে হতে হতে দেখা গেল যে এই জিনিসটা একটু বড় হলো। বড় তখনও অতটাও সিরিয়াস না। তখন থেকে আস্তে আস্তে চিন্তা করলাম যে যেহেতু আমার জিনিসগুলো সবার কাছে ভালো লাগতেছে, সো আমি এটাকে একটা বিজনেসের মতন করেই দেখি, চিন্তা করি, এতে তো সমস্যা কিছু নাই। তো তারপর তো অনেক দিন এভাবেই কাটলো ঘরোয়াভাবেই, আল্লাহর অশেষ রহমতে অনেক দিন, প্রায় 8-10 বছর আমি ঘরোয়াভাবেই অনেক কিছুই এইভাবেই করলাম। বুটিকের বিজনেস স্টার্ট করলাম, অনেক জায়গা থেকেই অনেকেই নিল, অনেক প্রশংসার পাত্র হলাম। কিন্তু লাস্ট কিছুদিন ধরে আমার কাছে মনে হলো যে সবাই তো এখন এটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সো আমি এটা করি, কারণ সবাই তো আগাতেই চায়। তো ওইখান থেকে আসলে এটা আমি ফেসবুকের মাধ্যমে, একটা পেজের মাধ্যমে নিজের অবস্থানটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। এভাবেই শুরু। আর এটা খুব বেশি সিরিয়াসও ছিলাম না, আমার শখটাই আমি এখানে তুলে ধরলাম যে আমি একটা ড্রেস আমার পছন্দ, এটা যখন আরেকজনের গায়ে আমি পরতে দেখছি, এটা আমার কাছে কেমন যেন খুব ভালো লাগে। তো বিজনেস মাইন্ড চিন্তা করলে তো প্রফিট নিয়ে আগে চিন্তা করতাম, আমার সেই চিন্তা না যে আমার ড্রেসটা পরে আমাকে একজন কল দিচ্ছে বা আমার কাস্টমাররা কিন্তু আমার ফ্রেন্ডের মতো, আপনার ড্রেসটা আমি পরেছি আপু, আমাকে এতজন মানুষ ভালো বলেছে, ওইখানে গিয়েছে, তো এই জিনিসটা আমি কেন যেন ফিল করি। তো আমি জানি না এটাকে উদ্যোক্তা বলবো না কি বলবো, শখ থেকে এখন যেটা হচ্ছে যে আস্তে আস্তে আমি এটাকে একটু বড় পরিসরে দেখার চিন্তা করছি, বাট আমি এখনো চিন্তা করছি না যেটা বিজনেস বা কিছু। অ্যাবসলিউটলি, এবং বিজনেসের কনসেপ্টই তাই যে একটা শখ থেকেই কিন্তু আলটিমেটলি একটা বিজনেসে কনভার্সন করে এবং রূপদান করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি আরেকটা ভালো দিক, যেটা বাসায় বসে বসে
এখনো পর্যন্ত, হয়তো আপনি ভবিষ্যতে অফিস নেবেন, বড় শোরুম করবেন, সেই দিকে আমরা যাব, কিন্তু বাসায় বসে থেকেও যে একটা ভালো উদ্যোগ, অনেক জনপ্রিয় উদ্যোগ তৈরি করা যায়, সেটার প্রমাণ হচ্ছে উজমা ক্লোজেট, কোনো সন্দেহ নাই। এবং আপনি আরও ডিটেইলে আমরা যাব, আপনি কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবং আপনার ডিজাইনগুলোর আইডিয়াগুলো আপনি কোথা থেকে পেলেন, কিভাবে আসলেন, সেটা নিয়ে কথা বলবো। তার আগে একটু জহিরের কাছে আসতে চাই। জহির, তুমি করে বলি, হ্যাঁ, খুবই ছোট মানুষ, তুমি তো পড়াশোনা করছো এখন 4th ইয়ারে, বললে 4th ইয়ারে ত্রিপলিতে। তো এই পড়াশোনা অবস্থায় তোমার মাথার মধ্যে এটা কেন আসলো যে একটা এরকম ইয়থ ফাউন্ডেশন করা দরকার? কি ছিল পিছনে এটা ভাবনার? আমি হচ্ছে 2013-তে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাই, তখন হচ্ছে পুরো বাংলাদেশে সেকেন্ড হয়ে যায়। সো সেকেন্ড হওয়ার পরে আমি হচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট আছেন আব্দুল হামিদ স্যারের কাছ থেকে আমি যখন অ্যাওয়ার্ড নিই, তখন আমি রিয়েলাইজ করি যে তাহলে যেহেতু পুরো বাংলাদেশে 5 লাখ স্টুডেন্টের মধ্যে আমি সেকেন্ড হয়েছি, আমাকে তাহলে সমাজের জন্য কিছু করা দরকার। এরপরে ডিসিশন নেওয়ার পর আমি যখন ইন্টারে অ্যাডমিশন নেই, তখনই ইগনাইট ইউথ ফাউন্ডেশন এস্টাবলিশ করি 2016-তে। গল্পটা এরকম ছিল যে আমি এবং আমার 5 জন ফ্রেন্ড, আমরা ওই বছর 2016 সালে ফেব্রুয়ারি 2 তারিখ ডিসিশন নেই যে শীত বস্ত্র দিব ওখানকার ইসলাম এরিয়াতে যারা আছে। এয়ারপোর্ট থেকে টঙ্গী স্টেশন আমরা 3 রাত দেই, এবং সেই তৃতীয় রাতে যেটা হয়েছে যে ইসলাম এরিয়া থেকে যখন আমরা আসছিলাম হেঁটে হেঁটে, তখন এই ইসলাম এরিয়া থেকে কিছু ছোট ছোট বাচ্চা দৌড়ে এসে আমাকে জড়াই ধরে বলে, স্যার আমরা শীত বস্ত্র চাই না, আমরা স্কুলে পড়তে চাই। এই যে স্যাররা যাচ্ছে তার বাচ্চাদেরকে নিয়ে আমরা এভাবে যেতে চাই, স্যার আমাদেরকে কি পড়াবেন? তো আমি অবাক হয়ে যাই, কারণ তাদের গায়ে দেখলাম যে কিছু নেই, খালি গায়ে, ড্রেস দরকার। আমি বললাম তোমার তো শীত বস্ত্র দরকার, শীতের কাপড় নেও, কম্বলটা নেও। সে বলল না আমি নিব না। আরেকজন এসে বললো যে স্যার এই যে বিল্ডিংটা দেখলেন না, এরকম একটা বাড়ি করতে চাই এবং বাড়ির উপরে আমার মাকে নিয়ে থাকবো। তো আমি আবার সাথে সাথে কোশ্চেন করলাম কেন তুমি বাবাকে নিয়ে থাকবে না? তো সাথে সাথেই কান্না করে দেয় যে আমার বাবা আমাকে এবং মাকে প্রতিদিন মারেন। কারণ হচ্ছে মাকে 150 টাকা দিতে হয় এবং আমাকে 100 টাকা দিতে হয়। যেদিন আমরা দিতে পারি না ওই দিন আমাদের খাবারও বন্ধ করে দেন, আজকেও আমাদেরকে বাসাতে বের করে দিয়েছেন। সো আমার টিমে যারা ছিলেন সবাই কান্না করে দেয়। পরবর্তীতে ওদেরকে আমরা বুঝিয়ে হচ্ছে শীত বস্ত্র দিয়ে আসে, এবং হেঁটে হেঁটে আসার সময় আমরা ডিসিশন নিই যে ওদের জন্য স্কুল করব। 2 মাস পরে হচ্ছে আমরা উত্তরা 7 নম্বর সেক্টর পার্কে 6 মাসের জন্য একটা প্রজেক্ট স্টার্ট করি। ওদেরকে আমরা আমাদের ক্লাসের পর এসে বই খাতা কলম নিয়ে আসতাম, বাচ্চাদেরকে পড়াতাম, আবার বাসায় চলে যেতাম। ওরা হচ্ছে অ্যাকচুয়ালি বেলুন, ফুল এগুলো বিক্রি করতো, আমরা হচ্ছে তাদেরকে টাকা দিয়ে দিতাম এবং ওগুলো কিনে নিতাম। আবার দেখা যেত মাঝে মাঝে তাদের জন্য আমরা ভালো খাবার নিয়ে যেতাম। কোনো একদিন দেখতে পেলাম যে আমার এক ভলেন্টিয়ার একজন বাচ্চাকে ধরে মানে কান্না করছে, আমি গেলাম, যে দেখলাম যে একটা হচ্ছে কানটা পুরো ছিঁড়ে ফেলছে, এতটুকু তুলে ফেলছে। সো আমি জিজ্ঞেস করলাম কেন, যে গতকালকে সে 150 টাকা তার মাকে দিতে পারেনি দেখে আজকে সকালে তার মা বলছে, কানটা ছেড়ে দিয়ে বলছে আজকে যদি না নিয়ে আসতে পারো তা তোমার অন্য কানটা আমি ছিঁড়ে ফেলবো। মা বলেছে। সো পরবর্তীতে আমরা এই বাচ্চাকে হসপিটালে অ্যাডমিট করি। সো এরকম অনেক স্টোরি তৈরি হয়। আমার এই ইউনিভার্সিটির টিচার উনি আমাকে বললেন যে তোমরা যেহেতু ভালো কাজ করছো আমার এলাকায় একটা স্কুল করো। সো 2007 আমরা 6 মান্থের সার্ভেতে চলে যাই। 600 পরিবার থেকে আমরা প্রাথমিকভাবে 60টি পরিবার সিলেক্ট করে 32 জন স্টুডেন্ট নিয়ে আমরা স্কুল করি উত্তরা বাউনিয়াতে, যেখানে আমাদের এখন 67 স্টুডেন্ট আছে। তারা ফুল ফ্রি কোয়ালিটি এডুকেশন পাচ্ছে এবং তারা হচ্ছে ক্লাস 1 থেকেই ম্যান্ডেটরি কম্পিউটার ক্লাস পাচ্ছে এবং তাদের জন্য কালচারাল প্রোগ্রাম, আমাদের একজন কালচারাল টিচার আছেন, টোটাল 7 জন টিচার কাজ করছেন আমাদের এই স্টুডেন্টদের জন্য। লাস্ট ইয়ার আমাদের এই টোটাল 67 স্টুডেন্টদের মধ্যে 4 জন হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং জুনিয়র নার্সিং প্রোগ্রামে 10 জন স্টুডেন্ট আমাদের জয়েন করেছিল। গ্রেট। তবে আপনি ডায়না অ্যাওয়ার্ড পেয়েছেন। জি, এবছর ডায়না অ্যাওয়ার্ড পেয়েছি ডায়নার কাছ থেকে, মানে ডায়নার কাছ থেকে না, ডায়নার নামে যে অ্যাওয়ার্ডটা, ব্রিটেন থেকে। এবং আপনি জয় বাংলা অ্যাওয়ার্ড রিসেন্টলি আপনি পেয়েছেন, এর আগে ইউএন অ্যাওয়ার্ড পেয়েছেন। এই কাজগুলোর কারণেই যে কাজগুলো আমাদের আরেকটা উইংস আছে ইগনাইট ভলেন্টিয়ার, যেখানে হচ্ছে 23,000 ভলেন্টিয়ার্স কাজ করে। বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট কিংবা ইউনিভার্সিটি নেই যেখানে আমাদের ভলেন্টিয়ার্স কিংবা টিম কাজ করছে না। বাংলাদেশের বাইরে আরো 5টি কান্ট্রিতে আমাদের উইংস আছে, ভলেন্টিয়ার উইংস।
এবং টিম মেম্বার্স আছেন যারা ওখানে কাজ করছেন। সো পুরো আমাদের ইগনাইট ইউথ ফাউন্ডেশন হচ্ছে 4টি প্রজেক্ট আছে, 3টি উইংস আছে, এডুকেশনস, ইগনাইট ভলেন্টিয়ার, ইগনাইট ব্লাড ব্যাংক। আমরা এই পর্যন্ত 2000 ব্লাড দিয়েছি এবং এই করোনাকালীন সময়ে একদম শুরুর দিকটা থেকেই যখন নর্থ সাউথ এবং গভর্নমেন্ট কিছু হটলাইন নাম্বার স্টার্ট করে তখন ইগনাইট আমরা 2টো নাম্বার দিই এবং এই পর্যন্ত অলমোস্ট আমরা 1000 অনলাইন মেডিকেল সার্ভিস দিয়েছি, আমাদের 15 জন ডক্টর কাজ করেছে। এছাড়া হচ্ছে করোনাকালীন সময় আমরা 2000 এক মাসের খাবার দিয়েছি 2000 গরিব পরিবারকে, সাধারণ এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছেন। আমাদের 5টি প্রজেক্ট আছে, যে প্রজেক্টের আন্ডারে বিভিন্ন পার্সপেক্টিভে আমরা কাজ করে থাকি। এছাড়াও আমাদের ফ্ল্যাগশিপ বিভিন্ন ইভেন্ট প্রতি বছর হচ্ছে আমাদের ভলেন্টিয়ার্সদেরকে এনার্জাইজ করার জন্য, তাদের যে উইকনেস আছে সেগুলো সলভ করে তাদেরকে যেন তাদের এন্টারপ্রেনার হতে পারে, তারা যেন ভালো স্টুডেন্ট হতে পারে, সমাজে যেন বোঝা না হতে পারে, আর আমাদের মাঝে যেই বেকারত্ব যে বিষয়টা আছে এটা যেন না থাকে, সেই জন্য হচ্ছে আমাদের ভলেন্টিয়ারিং কাজটা। ডায়না অ্যাওয়ার্ড আপনার কোন কনসেপ্টটা অ্যাকসেপ্ট করেছে? আমাদের হচ্ছে ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য। সেখানে কি ছিল, আউটকাম কি ছিল? আমাদের ইয়ুথ ডেভেলপমেন্টে হচ্ছে আমরা 23,000 যে ভলেন্টিয়ার্স আছে আমরা এই পর্যন্ত টোটাল 2000 স্টুডেন্টদের মধ্যে হচ্ছে 100+ স্টুডেন্টের জব প্লেসমেন্ট এবং হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্মে জবের অপরচুনিটি আমরা করে দিয়েছি। এবং আমাদের সাথে যখনই কোনো ভলেন্টিয়ার অ্যাড হয় তাদের হচ্ছে আমরা ফার্স্ট ইন্টারভিউতে আমরা জেনে নিই এবং তাদের একটা সার্ভে প্রোগ্রাম হয় যেখান থেকে তাদের ল্যাকিংসগুলো আমরা জেনে নিই যে তার কী কী ল্যাকিংস আছে। যে ল্যাকিংসগুলো আছে এগুলোর উপর আমাদের ওয়ার্কশপ হয়, 3 মাসের একটা ওয়ার্কশপ শুরু হয়। এই ওয়ার্কশপে হচ্ছে আমরা প্রতি ব্যাচ আকারে আমরা কমপ্লিট করি। সো এই পর্যন্ত আমাদের প্রায় 45 ব্যাচ আমরা কমপ্লিট করেছি, যেখানে 23,000 ভলেন্টিয়ার্স, যেটা ডায়না রিকগনাইজ করেছে। জি জি, অসাধারণ। আমরা আবারও শুনবো আপনার ব্যক্তি জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। উসমান, আপনার কাছে জানতে চাই, আপনি নিজের এই যে প্রতিষ্ঠান ঘর থেকে শুরু করেছেন এবং আমি কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আলাপ করছিলাম, আপনি বলছিলেন যে হয়তো একদিন এটা আমার একটা অফিস বা শোরুম আকারে যাবে। কি পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা? এই স্বপ্নটাকে কোথায় নিয়ে যেতে চান, শখটাকে? আসলে ইকবাল ভাই আপনি জানেন যে আমার আরো 2-3টা শখ আছে, তো আমি জানি না এটা কত দূর যাবে, বাট আমি যখন একটা কিছু নিয়ে কাজ করা শুরু করি তখন এটাকে আগে দেখি, সার্ভে করি যে এটা কোন পর্যন্ত বা এটার কতটুকু ভালো পজিটিভ বা নেগেটিভ দিকটা আছে। তো এখন আমি সেই পর্যায়ে আমার এটাকে আমি ঘর থেকে স্টার্ট করার রিজন হচ্ছে এটা যে এখন আমাদের পুরো পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড একটা প্যান্ডামিক যাচ্ছে। তো এই সিচুয়েশন আমি অনেককেই দেখেছি, আমার অনেকের সাথে কিন্তু 1 বছর ধরে কিন্তু আমি আগে দেখেছি যে যারা ঘর থেকে বিজনেস করছেন তারা কিভাবে করছেন, কতটুকু বেনিফিটেড বা আরো পজিটিভ দিকগুলো আমি দেখলাম। দেখার পর আমার কাছে মনে হলো যে না, আমি প্রথমে একটা বড় পরিসরে যদি কিছু করতে যাই সেই লসটা কিন্তু আমার কাছে খারাপ লাগবে এবং আমি যদি ওইখানে কিছু করতে না পারি আমার আর এই ইচ্ছাটা থাকবে না। সো আমি যেটা চিন্তা করলাম যে লস হোক বা লাভ হোক এটা চিন্তা না করে আমি একটা স্টার্ট করি, দেখি কিরকম হয়, যদি ভালো হয় এটাকে আমি আস্তে আস্তে উঠাবো। আমার কখনোই কোনো কিছু চিন্তা হয় না হঠাৎ করে একটা বিশাল আকারে কিছু। তো ওইটার থেকে আমি চিন্তা করলাম যে আমার ঘরটাই কেন না, কারণ আমি ওইখানে মেকওভার স্টুডিও টাইপ একটা করছি, মেকওভার নিয়ে অনেক দিন ধরে কাজ করছি, এটাকে একটা রূপ দিতে চাচ্ছি, প্লাস এটার সাথে বুটিক, সবকিছু হচ্ছে কি মেয়ে কেন্দ্রিক বা মেয়েদেরকে নিয়ে কাজ করা। আর আমার হয় যে আশেপাশে আমার যারা আছে, আমার বোন, কাজিন, আমার রিলেটিভস বা আমার পরিচিত যারা, তাদের কাছে আমি নিজের মুখে বলতে চাই না, বাট আমার কাছে মনে হয় যে তারা আমাকে বিশ্বাস করেন। লাইক যেটা হয়, আচ্ছা আমি এই প্রোগ্রামে যাবো, কিছুদিন আগে আমার একজন কাস্টমার আমাকে ফোন দিলেন, আমি ওনাকে বড় আপা বলি। সো আমাকে বললো যে আমার এরকম একটা প্রোগ্রাম, এরকম আমাকে ড্রেসের কালারগুলো লাগবে, এরকম তুমি আমাকে এটা যেভাবে হোক ম্যানেজ করে দাও, আমি তোমাকেই ভাবতেছি যে আমি আর কাউকে বলবো না। তো বেসিক্যালি কি হচ্ছে, আমার কিন্তু একটা কাস্টমারের সাথে রিলেশনটা সেরকম না। সো আমি এই যে এভাবে করে আস্তে আস্তে শুরু করে আমি যদি দেখি যে না, আমাকে মানুষ আরও চাচ্ছে, আমার এই ড্রেসগুলো ডিজাইনগুলো আরও চাচ্ছে, এটাকে তারাই প্রমোট করছে, কিন্তু তারাই আমাকে এটাকে বড় করার একটা সুযোগ দিয়ে দিচ্ছে। তো ইনশাল্লাহ আমি তাদের দোয়ায় যদি আরো বড় হতে পারি সেটাকে একটা বড় পরিসরে, এবং আমি একটা কম্বাইন্ড একটা কিছু করতে চাচ্ছি। লাইক আমার যেটাই হবে, একটা বুটিক শপ থাকবে, এক সাইডে মেয়েদের স্কিন কেয়ার রিলেটেড একটা সেগমেন্ট থাকবে,
বা আরো অনেক কিছু, অনেক মেয়েদের কত রকমের আইটেমস তো আছে। তো আমি মেয়েদের জিনিসগুলো খুব পছন্দ করি, আমার ভালো লাগে। তো এরকম একটা চিন্তা ভাবনা আছে, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন ইনশাল্লাহ। এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনার কাছ থেকে পরামর্শ নিচ্ছে বিভিন্ন বিষয়ে, মেয়েরা কি পড়বে, কি ইউজ করবে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, মানে এই জায়গাটাতে নিজেকে নিয়ে যেতে পারা। এবং শুধু ইটস নট যে প্রোডাক্ট বিক্রি করা, ইটস মোর দ্যান দ্যাট। আমার এখন যেটা জানার সেটা হচ্ছে যে এমনিতেই তো নারীদের যে কোনো একটা মানে চাকরি করতেও অনেক সমস্যা, তার উপরে আবার বিজনেস করতে গেলে তো এটা আরও একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনি এটা কতটা ফেস করেছেন, এবং যারা ফেস করে আমাদের নারীরা এখন যারা শুনছেন আপনাকে, তাদেরকে সেগুলো ওভারকাম করার জন্য আপনি কি বলবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের দেশের সামাজিক যে চিন্তা ভাবনা, সেখানে একটা মেয়ে যে কোনোভাবেই সে ঘরেও যদি এগিয়ে যায়, লাইক আমি যদি ঘরেও একটু ভালোভাবে থাকি বা কিছু, হয় না যে অনেক জায়গা থেকেই হ্যাঁ তুমি অনেক বেশি স্মার্ট হয়ে গেছো, বেশি বুঝতেছো বা এরকম টাইপের কথাবার্তা, মেয়েদেরকে কিন্তু সবসময় পিছানোর জন্য অনেক কিছুই বলা হয়। সো আমার কথা হচ্ছে যে আমার ফ্যামিলিতে জবের পাশাপাশি একটা বিজনেস করা, আমার যেহেতু বাসায় আমার বাচ্চারা আছে, আমার একটা ফ্যামিলি আছে, এটা খুব একটা যে সহজ ছিল তা কিন্তু না। হ্যাঁ, সবাই আমাকে জাস্ট একটা কথা প্রথমেই বলতো যে তুমি এত কিছু কিভাবে মেনটেন করবা। বাট প্রবল ইচ্ছাটা যদি থাকে, কোনো একটা মেয়ে হোক বা ছেলে হোক, সেটা কিন্তু ওভারকাম করে যায় কোনো না একটা সময়। তো তাকে প্রচণ্ড ধৈর্য ধরতে হবে। প্রথম কথা হচ্ছে যে এটাই মাইন্ড সেট আপ করে নামতে হবে যে প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ এবং নেগেটিভ আছে। অ্যান্ড নেগেটিভ জিনিসটা যতক্ষণ পর্যন্ত না আসবে, আমার কাছে যেটা ফিল হয় যে সেই জেদ আসে না কিন্তু। এবং আমি যতক্ষণ পর্যন্ত দেখি যে নেগেটিভ কোনো কিছু আসতেছে, আমার না আরও সামনে আগানোর একটা স্পৃহা বা ইন্সপিরেশন চলে আসে। সো নেগেটিভিটি একেবারেই আসবে, এটা একেবারেই স্বাভাবিক। আমারও আছে, অনেক জায়গা থেকে অনেক রকমের কথাও হয়। লাইক আমি যখন চিন্তা করি যে আমি একটা মেয়ে মানুষ, একটা লাইভে দাঁড়াবো, আমি তখন এটাই চিন্তা করে দাঁড়িয়েছিলাম যে ওইখানে কিন্তু অনেক ভালো কমেন্টসের পাশাপাশি কিছু খারাপ কমেন্টস থাকবে। সো এটা যদি আমি চিন্তা করে বসে থাকতাম, তাহলে কিন্তু আমি আগাতে পারতাম না। আমাকে কিন্তু অনেকেই বলেছে তুমি এত কিছুর পরে কিন্তু এটা মেনটেন করতে পারবা না। আমি যদি ওইটাই চিন্তা করে বসে থাকতাম, তাহলে কিন্তু পারতাম না। কিন্তু প্রচণ্ড কষ্ট করার মন মানসিকতা, এগুলো নেগেটিভিটিগুলো মেনে নেওয়ার যে মন মানসিকতা, এটা যদি থাকে, আমার কাছে মনে হয় না যে কোনো কিছু বাধা হতে পারবে। অ্যাবসলিউটলি। আমরা শুনবো আরও আপনার কাছ থেকে কিছু কথা। তার আগে জহির, আমি জানতে চাচ্ছি যে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার, মানে এই ইগনাইটকে কোথায় নিয়ে যেতে চান, এবং আপনার ক্যারিয়ার প্ল্যান পাথটা কোথায়, যেহেতু আপনি এখনও স্টুডেন্ট এবং লং ওয়ে টু গো, আপনার অনেক কিছু এখনও করার সুযোগ আছে, সেইখানে আপনার পরিকল্পনাটা কি? আমার প্রথমত হচ্ছে আমাদের শুরুর দিকে যে পরিকল্পনাটা, সেটা হলো যে স্কুলকে ইগনাইট ইউনিভার্সিটি নিয়ে যাওয়া। কারণ আমরা দেখছি যে অনেক সুবিধা বঞ্চিত শিশুরা আছে, অনেক প্রতিষ্ঠান আছে ওদেরকে হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে আবার স্টপ হয়ে যাচ্ছে। সো তার মানেই হচ্ছে আমি 4 বছর তাদের পড়াশোনার সুযোগ করে দিলাম, 5 বছর এরপর আর তার কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না, কিন্তু পরবর্তী কোনো স্টেপে যাওয়া হচ্ছে না, যার ফলে তাদের এডুকেশনটা সেই আবার স্টপ হয়ে যাচ্ছে। তারা হয়তোবা সেই আগের মতো নেগেটিভিটিতে অ্যাড হয়ে যাচ্ছে, লিপ্ত হচ্ছে। এই জন্য আমরা যেটা করছি যে আমাদের স্টুডেন্টদেরকে আইটির উপর নির্ভর করে নিচ্ছি, যেন তারা ক্লাস 8-এ যখন যাবে তখন নিজেরা একজন ফ্রিল্যান্সার হবে, নিজেরা একজন উদ্যোক্তা হবে, যে কনসেপ্ট নিয়ে আপনি আগাচ্ছেন। সো আমরা এই জন্যই ক্লাস 1 থেকে একদম অন্যান্য সাবজেক্টের মতো আইটি ট্রেনিংটা হচ্ছে একদম তাদের কম্পালসারি করে দিয়েছি। তাদের প্রতিদিন আইটি ট্রেনিং হয়। অ্যান্ড আমাদের এই স্টুডেন্টরাই যখন আমাদের ইগনাইট আগাবে আর আমাদের ইউনিভার্সিটি অ্যাড হয়ে যাওয়ার পর এরাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে পড়বে, যেখানে আনপ্রিভিলেজ চাইল্ডরা হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে এডুকেশন ফ্যাসিলিটি পাবে, অ্যান্ড প্রিভিলেজ স্টুডেন্টরা পড়তে পারবে। জাস্ট একটা যোগসূত্র তৈরি করা। অ্যান্ড হচ্ছে আমাদের দেখা যাচ্ছে রুরাল এরিয়াতে উইমেন্স গার্লসরা আছে যারা আইটি থেকে অনেকটাই দূরে, আর এই পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং আইটি ডেভেলপড হচ্ছে। এই জন্য আমাদের প্রয়োজন যে রুরাল এরিয়াতে প্রচুর পরিমাণে কাজ করে আইটি নিয়ে। আমাদের অলরেডি টিম কাজ করছে, আর আমরা চাচ্ছি যে একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে রুরাল এরিয়ার যে উইমেন, গার্লস এবং বয়েজরা আছে তারা ফ্রিল্যান্সিং যে বিষয়টা আছে এবং স্কিলস ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেদের আর্নিং সোর্স তৈরি করা।
সো এই প্রজেক্টটা নিয়ে আমাদের কাজ স্টার্ট হয়েছে। সো আমরা 2025-এর মধ্যে প্ল্যাটফর্মটা পুরো 64 ডিস্ট্রিক্টে ছড়িয়ে দিব। সো আমরা দুটো বিষয় নিয়ে কাজ করছি এখন, আইটি নিয়ে এবং আমাদের এডুকেশন প্রজেক্টে নিয়ে। ডায়না অ্যাওয়ার্ড, জয় বাংলা অ্যাওয়ার্ড, UN অ্যাওয়ার্ড, দ্য বিজ অ্যাওয়ার্ড, তারপরে প্রেসিডেন্ট স্কাউট। সো এতগুলো অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন এই বয়সে, হাউ ডু ইউ ফিল, মানে কেমন লাগে এটা? আমার কাছে খুব ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগছে, অ্যান্ড আমি মনে করি যে এই বিষয়গুলো অ্যাচিভ করার জন্য আমার প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হয়েছে, এবং হার্ডওয়ার্কের বিকল্প কিছুই নেই। আমি কখনো মানে এক্সপেক্ট করিনি যে আমি দ্য ডায়না অ্যাওয়ার্ড পাবো, কিংবা এই দ্য ডায়না অ্যাওয়ার্ড জন্য আমি নিজে নমিনেশন দেইনি, অন্য একজনে আমাকে নমিনেট করেছে। সো এই জায়গাগুলো অ্যাকচুয়ালি একদিন দুদিনে তো হয়নি। সো অনেক হার্ডওয়ার্ক এবং মানুষের বিশ্বাস স্থাপন করা, 22,000 ভলেন্টিয়ার্সকে মেনটেন করা, এবং এত পরিমাণে ভলেন্টিয়ার অ্যাড করা। বাংলাদেশে টপ 10 ইউথ অর্গানাইজেশনের মধ্যে ইগনাইট এখন কাজ করছে, ইউথদেরকে লিড দিচ্ছে। ইগনাইটের প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার্স আছে পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন রাষ্ট্রে, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে, ইগনাইটে কাজ করছে। সো আমার কাছে খুব ভালো লাগছে, এবং আমি ফিল গুড যে আমি স্টুডেন্ট অবস্থায় থাকা অবস্থায় আমার নিজের একটা স্কুল আছে, যেখানে আমি 67 স্টুডেন্টের পুরো ফ্যামিলির প্ল্যানটা আমি দিয়ে দিচ্ছি। তাদের প্রতি মাসে মেডিকেল সাপোর্ট দিচ্ছে, আমার 12 জন ডক্টর আছে, তারা ফুললি সাপোর্ট দিচ্ছে তাদের গার্ডিয়ানদেরকে। তাদের আমি শীত বছর থেকে শুরু করে প্রতি বছর 5টি ওকেশনে আমি ফুল ড্রেস দিচ্ছি। আমি আমার 20,000 ভলেন্টিয়ার্স আছে যারা আমার গাইডলাইনটা ফলো করছে, আমার টিমকে ফলো করছে। আমার টিমে 14 জন এমপ্লয়ি আছে এবং 32 টিম মেম্বার্স কাজ করছে। এছাড়া আমাদের দুটো ভেঞ্চার আছে, টেক নাইটটা ইগনাইটে নাইট থেকে নেওয়া। সো এই টেক নাইট এবং ক্রাফট নাইট এটা সোশ্যাল এন্টারপ্রাইজ আমরা স্টার্ট করেছি প্যান্ডেমিক টাইমে। সো আমাদের ওখানেও সেলিংয়ের কাজ স্টার্ট হয়েছে, এবং আইটি নিয়ে আমরা কাজ করে স্টার্ট করেছি। আমরা চাই যে আমাদের প্রতি স্টুডেন্ট, টিম মেম্বার্স এবং ভলেন্টিয়ার যেন এক একজন এন্টারপ্রেনার হতে পারে। তারা যেন বাংলাদেশের কোনো সেই বেকারত্বের মধ্যে যেন নিজেদেরকে না ফেলে, কিংবা বেকার বলে নিজেদেরকে উপস্থাপন না করতে পারে কারোর সামনে। অ্যাবসলিউটলি। এবং আমার এখানে একটা অ্যাডভাইস ছিল আপনাকে, এটা আমি হয়তো অফলাইনেও দিতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে এটার মধ্য দিয়ে আমি একটা মেসেজও দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি ইউনিভার্সিটি করার কথা বলছেন, বাট আমি বেটার আপনাকে সাজেস্ট করব কারিগরি ইনস্টিটিউট করেন আপনি। কারণ এত ইউনিভার্সিটি দিয়ে MBA দিয়ে আমার কি হবে? আমার তো আসলে অনেক বেশি লোক দরকার যারা লাইট ইঞ্জিনিয়ারিং, হেভি ইঞ্জিনিয়ারিং, তারপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তারপরে বিভিন্ন রকমের ওয়ার্কশপে কাজ, এবং এখান থেকে এই কাজগুলো শিখে তারা আবার বিদেশে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে আনস্কিল যারা বাইরে যাচ্ছে তারা যে বেতন পান তার 3 গুণ বেতন পাওয়া সম্ভব যদি তাদেরকে আমরা কিছুটা স্কিল করে এখান থেকে পাঠাতে পারি। তো সেটা ভালো হয় না? যে অবশ্যই আমরা অ্যাকচুয়ালি কারিগরিটার উপরই ফোকাস দিচ্ছি, কারণ আমরা এটা জানি যে আমাদের এই বাচ্চাদেরকে ক্লাস 1 থেকে ওদেরকে আমরা আইটির উপর ট্রেনিং দিচ্ছি। সো আইটি ট্রেনিংটা এখন বেসিক অ্যাডভান্স যাওয়ার পরে আমাদের টার্গেট হচ্ছে 22-23 মধ্যে তাদেরকে এই কারিগরি শিক্ষার মধ্যে নিয়ে আসা। তাদেরকে আমরা ক্লাসিফাই করে দিব, কেউ হয়তো বা ওয়েব ডেভেলপার হবে, কেউ হয়তো বা অ্যাপস ডেভেলপার হবে, কিংবা কেউ গ্রাফিক্স ডিজাইনার হবে। সো আমরা একটু এখানে আমি অ্যাড করতে চাই, আমাদের দেখা যায় যখন ইউনিভার্সিটিতে আমরা অ্যাডমিশন নিই তখন আমাদের পার্সোনাল কাউন্সিলিং করে আমাদের প্রফেসররা কিংবা টিচাররা, কিন্তু আমরা যেটা করি যখন ক্লাস প্লেতে আসে তখন আমাদের স্পেশাল টিম আছে 12 জনের, তারা কাউন্সিলিং করে স্টুডেন্টদেরকে এবং গার্ডিয়ানদেরকে, এবং তাদের কাউন্সিলিংয়েরও 1 উইক টাইম দিয়ে দেয় যে এই বাচ্চারা অ্যাকচুয়ালি কী হবে। আমরা টোটাল পাথওয়েটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, এবং আমাদের যে স্টুডেন্ট স্পন্সর আছে পার মান্থ 1000 টাকা দিয়ে যে কর্পোরেট পার্সনরা আমাদের সাথে কানেক্টেড, আমরা ওনাদের সাথে এই বাচ্চাদেরকে কানেক্ট করে দিই। আমরা বলি যে তুমি ওনাকে ফলো করো, যে উনি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আছে। সো সে ছোট সময় থেকে স্বপ্ন দেখছে যে আমি একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হবো। এই যে তার মেন্টালি চেঞ্জ করে দেওয়াটা, এটা কাজ আমরা এখন করছি। এবং আমাদের প্ল্যান দুটো আছে, এক যে আমাদের যে স্টুডেন্টরা তারা ইউনিভার্সিটি পড়ার মতো যোগ্যতা রাখে তাদেরকে আমরা ইউনিভার্সিটিতে দেব, যারা কারিগরির উপর এক্সপার্ট। লাইক আমরা কাউকে একটা স্টেপলার হাতে দিয়ে দিব না, আমরা তাকে স্টেপলারটা কীভাবে তৈরি করা যায় সেই বিষয়টা আমরা তাকে শিখিয়ে দেবো। সো দুইটা ওয়ে থাকবে। ভেরি গুড, ভেরি গুড। আমি আসছি একটু উজমার কাছে। উজমা, আপনি চ্যানেল আইতে সংবাদ উপস্থাপনা করেন, এই শখটা এটাও তো একটা শখ ডেফিনেটলি আমি মনে করি। আপনি বিজনেস এখন যেমন
বুটিক্স নিয়ে কাজ করছেন, মেকওভার নিয়ে কাজ করছেন, এটা যেমন শখ, আমি যতদূর জানি এটাও আপনার শখ থেকে আসা, মানে হোয়াট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড? আচ্ছা, সেইটার বিষয় হচ্ছে ওগুলো আমার আসলে একেবারে সব শখ কিন্তু আমার একদম ছোটবেলা থেকে। আমি জানি না, মানে অনেকের কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো মনে থাকে না, বাট আমার সব কিছু ক্লিয়ার মনে আছে। এটা আমি যখনই ক্লাস নিচ্ছি বা কোথাও আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় এটা বলি, এই জন্য যে তারাও এইভাবেই চিন্তা ভাবনাটা করো। ছোটবেলায় তখন আমি শুধু বিটিভিতেই নিউজ দেখতাম, যে বাবার পাশে বসতাম, তখন নিউজগুলো আমার কাছে খুব কঠিন মনে হতো। আমি নিউজের ব্যাপারে একেবারেই কিছু বুঝতাম না, যে সংবাদ পড়ছে কি বিষয় পড়ছে সেটাই বুঝতাম না, জাস্ট তাকায় থাকতাম যে কি বলছে। কিন্তু ভালো লাগতো যে একটা মানুষ নিজেকে এত সুন্দর পরিপাটি করে একটা সুন্দর মানে কথাগুলো গড়গড় করে বলে যাচ্ছে। তখন আমার কাছে ফিল হতো যে তখন তো আমরা জানতাম না বেসিক্যালি এটা কি দেখে পড়ছে নাকি মুখস্থ। তখন আমরা কিন্তু নর্মালি সবার একটা ধারণা ছিল যে এটা বোধহয় মুখস্থ। তা আমার কিন্তু খুবই ইচ্ছা ছিল, বাট আমি আমার আব্বুকে বলতাম, আচ্ছা বাবা, এতগুলো জিনিস আমি কীভাবে মুখস্থ করব, এটা কি সম্ভব? তো আব্বু দেখা যেত যে ওরকম একটা রিপ্লাই দিত না, কারণ তখন এই জিনিসগুলো কিন্তু সবার পক্ষে, বা এটা একটা বাচ্চা জিজ্ঞেস করছে আর কি বা বলবে, কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে বাবা এটা কি বলছে, এতটুকুই যা। কিন্তু যখন আব্বু বাসায় থাকতো না বা কেউ থাকতো না, আমি দুপুরবেলা আম্মু রান্না বান্না করতো, তখন ড্রেসিং টেবিলের সামনে আব্বু তো রেগুলারই সে পত্রিকা পড়তো। আমি পত্রিকাটা সামনে নিতাম, নিজেকে একটু যতটুকু গুছানো যায়, ছোট মানুষ গুছায় টোছায় একদম একটা চেয়ার সামনে, আয়নাটাকে আমি ফিল করতাম যে আমি এটা একটা টিভির স্ক্রিন, আর আমি পেপার নিয়ে বসে পড়তাম। ওকে, এই জিনিসটা আমার খুব মনে আছে। তো এটা আমি অনেক দিন করেছি, এবং আমি সবসময় ট্রাই করতাম। আমি রাইফেলস পাবলিক থেকে ছিলাম, তো ওইখানে আমাদের যেটা হতো যে সবসময় দাঁড় করানো হতো, টিচাররা বলতো রিডিং পড়ে যাও, কার্ডটা কত ভালো হবে আমরা দেখব। তো আমার সবসময় একটা ইন্টেনশন থাকতো যে আমার ভয়েস বা আমার পড়ার স্টাইল, আমি তখন কিন্তু কিছুই বুঝতাম না, কিন্তু আমি এক্সেপশনাল একটু ভালোভাবে পড়ার চেষ্টা করতাম, যে আমাকে সবাই বলবে ওয়াও তোমার পড়াটা হাতে তালি দিবে। এই জিনিসটা ছিল, তখনও চিন্তাও করি নাই যে হ্যাঁ আমি এমন একটা জায়গায় যেতে পারবো বা আমি এমন একটা জায়গায় যাওয়ার কোনো ইচ্ছা। তো অনেক বছর পরে আমার কাছে মনে হলো যে আমি এমন মানে একেবারেই তো যে স্টুডেন্ট লাইফের পরে কিছুই করার নাই, কি করব। তো বাসায় বসে আছে, একটা মেয়ের জন্য কোন প্রফেশনটা খুব ভালো হতে পারে, যেখানে আমি আমার নিজের ইচ্ছাটাকেও দেখাতে পারছি, আমার ইচ্ছাও পূরণ হচ্ছে, আর আমি আমার সব কিছু মিলিয়ে একটু সময়ও পাচ্ছি। চিন্তা করতে করতে আমার এই ছোটবেলার স্মৃতিটাই মনে পড়ে গেল, কেননা আমি এই প্রফেশনে যাই, এখানে আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে, পাশাপাশি আমি কিন্তু আমার সংসার, আমার অন্যান্য সময়টাও আমি দিতে পারছি। অন্যান্য জবে যেটা হয় যে অনেক বিশাল একটা সারাদিনের একটা টাইম দেয়া লাগে, সেটা আমার কাছে অতটা, আমার বাধা ধরা জিনিসটা খুব একটা ভালো লাগে না। তখন মাথায় এটা আসলো, এবং আমি অনেকেই জিজ্ঞেস করলাম যারা এই বিষয়ে এক্সপার্ট আছে, কিছু রিলেটিভস, তারা কিন্তু একেবারে আমাকে নেগেটিভ কিছু ধারণা দিল, একেবারেই নেগেটিভ। তো সেখান থেকে আমার প্রথমে একটু আমার মনটা ভেঙেই গেল, এত নেগেটিভিটি, এত কিছু, সেটা আমি এখন নাই বলি, কারণ আমি কখনোই একটা জিনিসের উপর বেস করে কখনোই চিন্তা করি না। তখন আমি আস্তে আস্তে আর সবচেয়ে বড় কথা, আমার বাবা, আমার ফ্যামিলি কিন্তু অনেকটাই রিজার্ভ, তারা কখনোই চাইতেন না যে এরকম একটা জায়গায় যাই বা কিছু। তো এরকম নেগেটিভিটির কথা শোনার পরও কিন্তু আমি জিনিসটা নিয়ে একটু চিন্তা করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, কথা বললাম, বিভিন্ন জায়গায় ক্লাস করলাম, করার পরে নিজেকে নিয়ে আমি 3টা মাস, একেবারেই 3টা মাস ঘরে বসে আমি জাস্ট কী করলাম, যে আমি যা শিখতে পারলাম সেটার পাশাপাশি আমি একটু নিউজটাকে দেখি যে এখন কি হচ্ছে বা এখন সবাই কি চায়। সো আমি একদম দিন রাত 24 ঘন্টা, লাইক আমাকে বাসায় অনেকে বলতে তুমি ফ্রিক হয়ে গেছো। আর আমার যেটা হয় কি, মাথায় একটা জিনিস ঢুকলে সেটা নিয়েই আমার অনেক চিন্তা থাকে, তো টানা আমি বলবো এটা বিজনেসে হেল্প করবে হতে পারে। তো আমি টানা 3 মাস নিউজের স্ক্রলগুলোকে একদম নিউজের মতো করে পড়ার চেষ্টা করতাম। আমার নিউজ কেউ শুনবে কি না শুনবে সেটা আমি জানি না, আমি জাস্ট যেখানে রিডার্স পাইতাম নিয়ে এসে আমি বলতাম তোমরা বসো, আমি তোমাদেরকে শোনাবো। অনেকেই বিরক্ত হইতো, অনেকেই এটা নিয়ে হাসি ঠাট্টা মজা করেনি যে তা না, অনেকেই বলতো এগুলো করে কিন্তু নিউজ প্রেজেন্টার হওয়া যায় না, বা মজা নিত, খারাপ লাগতো, ভিতরে আরো জেদটা হয়। আমরা ওইটাই হয় যে কেউ আমাকে কোনো কিছু বলবে যেটা করতে পারবা না, হবে না তোমার দ্বারা,
আমার ওইটাই বেশি করতে ইচ্ছা করার করে, ইচ্ছা আরো বেশি করে। আমি কিন্তু পজিটিভ জিনিসগুলোকে নিতে পারি। সো তারপর যেটা হলো যে আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায়, একটা ভালো চ্যানেলে আমি মানে যেখানে অনেকেই যাওয়ার সুযোগ পায় না, আপনারা সবাই জানেন, চ্যানেলের মতো একটা প্রতিষ্ঠানে বিগত আমি 8 বছর ধরে আছি এবং আল্লাহর অশেষ রহমতে ভালোভাবেই আছি। তো ওইখানে চান্স পাওয়া মানে অনেক বিশাল বড় একটা ব্যাপার। আমি মানে অল্প থেকে যে অন্য কোনো জায়গা থেকে আস্তে আস্তে গিয়েছি এমন না, একেবারেই আমার স্টেপটা প্রথমেই ছিল এখানে, এবং আমি এটা আসলে চিন্তাও করিনি। তবে এমনও ছিল না যে আমি কনফিডেন্ট ছিলাম না, আমি কনফিডেন্ট ছিলাম। আমি খুবই কনফিডেন্ট ছিলাম। আমি যেই কাজটাই করি একদম আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি যদি ফিল করি যে না আমি এটার জন্য ক্যাপেবল, আমি এটার জন্য করতে পারবো, আমি তখন এটাকে ফেস করি। আলহামদুলিল্লাহ এটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম শেষের দিকে, আপনি যদি একটু বলেন জহির, আমাদের এখানে অনেক তরুণরা দেখছে এই মুহূর্তে, তরুণদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ বক্তব্য কি থাকবে? আমি সবসময় একটা বিষয় বলি যে যদি তুমি পৃথিবীকে চেঞ্জ করতে চাও তাহলে তুমি বেশি করে স্মার্ট হার্ড ওয়ার্ক করো, অ্যান্ড তোমার পজিটিভ ওয়ার্কস বেশি করতে হবে। এই দুটো বিষয় যদি তোমার মাঝে থাকে, ইউ ক্যান চেঞ্জ এনিথিং। সো যদি পৃথিবীকে চেঞ্জ করতে চাও, ওয়ার্ক মোর হার্ডলি অ্যান্ড বি স্মার্ট অ্যান্ড বি পজিটিভ। থ্যাংক ইউ সো মাচ। উজমার, লাস্ট কথা যেটা শুনতে চাই, আজকে আপনাদের দুজনকে এনে এখানে আমরা যে ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীর সামনে তুলে ধরলাম, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে একটা বিষয় আমি কিন্তু বলেছিলাম ভাইয়াকে, যে এখন কিন্তু মানুষকে এমনিতেই কোনো কিছু দিচ্ছে না, গিভ অ্যান্ড টেক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পুরো পৃথিবীতে। সো আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনার তো কোনো বেনিফিট নাই, এই যে আজকে আপনি আমাকে এখানে ডাকলেন, আমাকে প্রমোট করছেন, এখন মানুষ কিন্তু এটা ইজিলি কাউকে করে না। আমি কিন্তু নিজের থেকে আপনাকে বলিনি ভাইয়া আপনি আমাকে ডেকে আনেন বা কিছু, আপনি অনেক মহৎ একটা কাজ করতেছেন। একটা উদ্যোক্তাকে উঠতে হলে অনেক অনেক কষ্ট করতে হয়, এটা একটা মাত্র একজন উদ্যোক্তাই জানে। তার যদি ব্যাকগ্রাউন্ড এরকম স্ট্রং না থাকে, তাকে উপর উঠতে হলে যে কত কষ্ট করতে হয়, সেখানে আপনি কোনো কিছুর বিনিময় ছাড়া এখানে আপনি কিছুদিন পর পর আমি আপনার প্রোগ্রামটা দেখি, আমরা একেবারেই খুব একটা ওপেন প্ল্যাটফর্ম পেয়ে গেলাম এত ইজিলি। এটার জন্য আপনাকে মানে হ্যাটস অফ, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দোয়া করব যেন আপনার এই কাজটা আরও অনেক দিন অনেক প্রসারিত হয়, আর আপনার মাধ্যমে অনেক উদ্যোক্তাদের অনেক পরিচিতি পাচ্ছে এই ইউটিভির মাধ্যমে। নিজের বলার মতো একটা গল্প, এরকম একটা প্রোগ্রাম করার জন্য আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আপনার দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন দুজন তরুণের কথা, এবং দুজন তরুণ এবং একজন তরুণী আপনাদেরকে শোনালেন তাদের জীবনের গল্প। তারা নিজেদেরকে কোথায় দেখতে চান এবং কি করছেন, কিভাবে দুনিয়াটাকে পরিবর্তন করতে চান, নিজেকে পরিবর্তন করতে চান এবং কোথায় গিয়ে দাঁড়াতে চান। আসলে সব কিছুর মূলে হচ্ছে পজিটিভিটি। আমরা যদি কোনো জিনিস পজিটিভলি এবং ভেতর থেকে চিন্তা করি যে আমি এটা করব, তারপর এই করব চিন্তা থেকে, ইন্টারেস্ট থেকে একটা ইচ্ছে, তারপর শখ, তারপরে সেটা একটা বিজনেস বা সেটা একটা উদ্যোগে পরিণত হয়, এবং সেভাবে সারা পৃথিবীর সব কিছু বদলে যায়, এগিয়ে যায়। সো আমরা আশা করব আপনাদেরও জীবনে এরকম বলার মতো অসংখ্য গল্প তৈরি হবে, এবং সেই গল্প একদিন এখানে এসে, হট সিটি এসে আমার সঙ্গে আপনারা শেয়ার করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।